গুড মর্নিং এভরিবডি। আজকে সেকেন্ড সেমিস্টার অনার্স স্টুডেন্ট যারা, তোমাদেরকে নিয়ে আজকে আমরা পলিনেটরস অ্যান্ড পলিনেশন নিয়ে ক্লাস করব। এই ক্লাসটা আমরা আগে একবার করেছিলাম কলেজ খোলা থাকা অবস্থায়। যেহেতু এখন লকডাউন, আমরা কলেজে যেতে পারছি না, আমরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ক্লাস করতে হচ্ছে। কাজেই আগের ক্লাসটা আমি আবার রিপিট করছি এবং এখানে যে ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে সেটি নোট হিসেবে আছে। তোমরা এটা দেখে নেবে ভালো করে এবং একই সঙ্গে তার সঙ্গে যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করতে পারো। কাজে পুরোটা ভালো করে ফলো করো। পলিনেটরস অ্যান্ড পলিনেশন বা পলিনেশন মানে পরাগ সংযোগ, পলিনেটরস মানে পরাগ সংযোগ করতে সাহায্য করে যে, তাকে বলা হয় বাহক। তো প্রথমে আসি আমরা পলিনেশন। তো পলিনেশন জানতে গেলে আমাদের প্রথমে ফুল সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেই। ভেরিয়াস পার্টস অফ এ টিপিক্যাল ফ্লাওয়ার। একটা টিপিক্যাল ফ্লাওয়ারকে ভালো করে দেখলে তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এটা হলো পুরোটাকে বলা হয় কার্পেল, এই জায়গাটাকে বলা হয় কার্পেল। এগুলো হলো স্ট্যামেন, এটা এটা এগুলো হলো স্ট্যামেন, এটা হলো প্যাটেল বা পাপড়ি, এটা হলো স্যাপল বা বৃতি। তাহলে এই যে কার্পেল দেখছো, এই কার্পেলের কয়টা অংশ আছে? স্টিগমা, স্টাইল, ওভারি এবং ওভারির ভিতরে থাকা ওভারিওলগুলো। আর স্টেমেনের মধ্যে আছে কি? স্টেমেনের মধ্যে বেসিক দুটো অংশ, অ্যান্থার এবং ফিলামেন্ট। এই অ্যান্থারকে ভালো করে দেখলে দেখা যায় অ্যান্থারের মধ্যে দুটো বা তিনটে বা চারটে চেম্বার থাকে। এই চেম্বারকে ভালো করে দেখলে কেটে দেখা যায় প্রচুর সংখ্যক ছোট ছোট পোলেন গ্রেইন বা রেণু থাকে। সেই পোলেন গ্রেইন বা রেণু, অ্যান্থারের মধ্যে তৈরি হওয়া পোলেন গ্রেইন বা রেণু যে প্রসেসে অ্যান্থার থেকে স্টিগমার মধ্যে গিয়ে পড়ে, সেই প্রসেসটাকে বলা হয় পলিনেশন। এবার অ্যান্থার থেকে স্টিগমার মধ্যে পোলেন গ্রেইন বা পরাগরেণু গিয়ে পড়ার যে জটিল পদ্ধতি, সেটাকে বলা হয় পলিনেশন। আর এই পলিনেশন প্রসেসে যারা সাহায্য করে তাদের কালেকটিভলি বলা হয় পলিনেটরস। তাহলে পলিনেটরস হলো তারা যারা পলিনেশন কাজে সাহায্য করে। বুঝতে পেরেছ? তাহলে পলিনেশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে আমরা কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে। নেক্সট, পলিনেশন যে প্রসেস, সেই পলিনেশন প্রসেসটাকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় সেলফ পলিনেশন আর একটাকে বলা হয় ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন, that means pollination when occurs within the same flower, and cross pollination, pollination that occurs between two different flowers of same species. একই প্রজাতির অন্তর্গত দুটো ভিন্ন ফুলের মধ্যে যখন পলিনেশনের কাজ হয় তখন সেটাকে বলা হয় ক্রস পলিনেশন। ছবিটা দেখে নাও, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা ফ্লাওয়ার, এটা একটা ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারে কি দেখানো হয়েছে? এটা হলো স্টিগমা, এগুলা অ্যান্থার। এই অ্যান্থার থেকে পোলেন গ্রেইন যখন সেই ফুলের এই স্টিগমাতে গিয়ে পড়বে, সেই রকমের পলিনেশনকে বলা হয় সেলফ পলিনেশন। অন্যদিকে দুটো ডিফারেন্ট ফ্লাওয়ার, কিন্তু
সেম স্পিসিসের। তাহলে একই স্পিসিসের অন্তর্গত দুটো ফুলের মধ্যে যখন পলিনেশন হয় তখন সেটাকে বলা হয় ক্রস পলিনেশন। তো ক্রস পলিনেশনের সময় কি হচ্ছে দেখো, এখান থেকে একটা ফ্লাওয়ার থেকে পোলেন গ্রেইন অন্য ফ্লাওয়ারের স্টিগমাতে গিয়ে পড়ছে। এই ক্ষেত্রে এই কারণটা, এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ যে একই স্পিসিসের অন্তর্গত যে দুটো ফুল, সে দুটো ফুলের ম্যাচুরিটি এক টাইমে হয়েছে, কিন্তু একই ফুলের মধ্যে এই যে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম, দ্যাট মিনস পুংকেশর এবং গর্ভকেশর, এই দুটো অংশের ম্যাচুরিটি যদি একসঙ্গে না হয় তাহলে এই একই ফুলের অ্যান্থারের মধ্যে থাকা পোলেন গ্রেইন দ্বারা স্টিগমাতে পোলেন গ্রেইনের স্থানান্তরকরণ হবে না। অর্থাৎ ম্যাচুরিটি বা বৃদ্ধি এবং পরিপূর্ণতা যদি একসঙ্গে না আসে তাহলে দেখা যায় একটা ফুলের পোলেন গ্রেইন সেই ফুলের যে স্টিগমা থাকে বা গর্ভমুণ্ড থাকে, সেই গর্ভমুণ্ডে গিয়ে পলিনেশনের কাজটা করতে পারে না। তখন দরকার হয় ওই স্পিসিসের বা ওই গাছের মধ্যে যে অন্য ফুল আছে, যে ফুলের মধ্যে গর্ভমুণ্ডের বা গর্ভাশয়ের ম্যাচুরিটি আর অন্য আরেকটা ফুলের অ্যান্থারের মধ্যে যে পোলেন গ্রেইন তৈরি হয় তার ম্যাচুরিটি একসঙ্গে হয়, তখন দেখা যায় একটা যে ফুলের পরাগরেণুর বৃদ্ধি এবং পরিস্ফুটন ঘটল, সেই পরাগরেণুটা ওই গাছের অন্য যে ফুলের গর্ভকেশরের ম্যাচুরিটি হয়েছে সেটার মধ্যে গিয়ে পলিনেশনের কাজটা করবে। তখনই সেটাকে বলা হয় ক্রস পলিনেশন। তাহলে ক্রস পলিনেশন হওয়ার পেছনে মূলত যে কারণটা সেটা হলো ফুলের, একই গাছের ফুলের, বিভিন্ন ফুলের ম্যাচুরিটি একসঙ্গে আসে না। এবং যে যদি উভয়লিঙ্গ ফুল হয় তাহলে উভয়লিঙ্গ ফুলের মধ্যে পুং এবং স্ত্রী জনন অঙ্গ থাকে এবং পুং স্ত্রী জনন অঙ্গের বৃদ্ধি একসঙ্গে না হওয়ার জন্য দেখা যায় দুটো ভিন্ন উদ্ভিদের, দুটো ভিন্ন ফুলের মধ্যে পরাগ সংযোগ ঘটে, তখন সেটাকে বলা হয় ক্রস পলিনেশন। তাহলে সেলফ পলিনেশন হলো একই ফুলের মধ্যে যখন পলিনেশন হবে, আর ক্রস পলিনেশন হলো দুটো ভিন্ন ফুলের মধ্যে যখন পলিনেশন হবে। ক্রস পলিনেশনে দরকার হয় বিভিন্ন এজেন্ট অথবা বাহক। সেই ক্ষেত্রে বাহক জীবিত বস্তু হতে পারে, জড় বস্তু হতে পারে, পরে এগুলো আমরা আসছি। নেক্সট, সেলফ পলিনেশন। এই সেলফ পলিনেশনের কথা আগে বললাম। It is the transfer of pollen grains from the anther of a flower to the stigma of either the same or genetically similar flower. একই ফুলের অথবা বংশগতভাবে একরকম গাছের অন্য একটা ফুলের মধ্যে যখন পলিনেশন হবে তখন সেটাকে বলা হবে সেলফ পলিনেশন বা স্বপরাগ সংযোগ। অর্থাৎ পরাগ সংযোগ যখন নিজে নিজেই হবে তখন সেটাকে বলা হয় স্বপরাগ সংযোগ বা সেলফ পলিনেশন। দেখো তোমরা এই ছবিটার মধ্যে, এটা হলো গাইনোসিয়াম, এটা হলো স্টিগমা, এগুলো অ্যান্থার, অ্যান্থার থেকে পোলেন গ্রেইন এখানে বড় করে দেখানো হয়েছে, এটা হলো পোলেন গ্রেইন, এটা হলো স্টিগমা। এই স্টিগমার মধ্যে পোলেন গ্রেইনের একই ফুলের স্টিগমার মধ্যে একই ফুলের পোলেন গ্রেইন গিয়ে পলিনেশনটা যখন হচ্ছে তখন সেটা হলো সেলফ পলিনেশন। সেলফ পলিনেশনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে।
একটাকে বলা হয় অটোগ্যামি, একটাকে বলা হয় গেইটোনোগ্যামি। একটা হলো অটোগ্যামি, একটা গেইটোনোগ্যামি। নেক্সট, অটোগ্যামি। এই অটোগ্যামির ক্ষেত্রে কি হচ্ছে? অটোগ্যামির ক্ষেত্রে হচ্ছে it is a type of pollination, cell pollination, in which an intersexual or perfect flower is pollinated by its own pollen or pollen grain. স্বপরাগ সংযোগ, নিজে নিজে যখন পরাগ সংযোগ হচ্ছে, এখানে যখন কোনো বাহকের প্রয়োজন হয় না, তখন সেটাকে বলা হয় অটোগ্যামি বা স্বপরাগ সংযোগ। এই অটোগ্যামি বা স্বপরাগ সংযোগকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় হোমোগ্যামি, আর একটাকে বলা হয় ক্লেইস্টোগ্যামি। একটাকে বলা হয় হোমোগ্যামি, আর একটাকে বলা হয় ক্লেইস্টোগ্যামি। হোমোগ্যামি বা বাংলায় বলা হয় তাকে সমপরিণতি। দেখা যায় কি, কোনো একটা ফ্লাওয়ারের মধ্যে পুং এবং স্ত্রী জননাঙ্গ দুটোই আছে, এবং সেই পুং এবং স্ত্রী জননাঙ্গের পরিস্ফুরণ, বৃদ্ধি ও পরিস্ফুরণ একই সঙ্গে হয়েছে। তো একই সঙ্গে হলে কি হবে? এই একটা ফুলেরই পোলেন গ্রেইন বা পরাগরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়ে স্বপরাগ সংযোগের কাজটা যখন হয়, তখন সেটাকে বলা হয় হোমোগ্যামি। এবং সেই হোমোগ্যামি আমরা দেখতে পাই শেয়াল কাটা, তোমরা চেনো শেয়াল কাটা উদ্ভিদ, আর্চিমন স্পিসিস, সন্ধ্যামালতী বা মিরাবিলিস, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে হোমোগ্যামির ঘটনাটা আমরা দেখতে পাই। নেক্সট, ক্লেইস্টোগ্যামি। ক্লেইস্টোগ্যামির ক্ষেত্রে কি হয়? ফ্লাওয়ার সেটা হলো উভয়লিঙ্গ, অর্থাৎ একই ফুলের মধ্যে পুং এবং স্ত্রী উভয় জননাঙ্গ বর্তমান, কিন্তু পুং এবং স্ত্রী উভয় জননাঙ্গ থাকা সত্ত্বেও এই ফুলটা মূলত প্রস্ফুটিত হয় না, অর্থাৎ পাপড়ি পুরোপুরিভাবে ওপেন হয় না। যখন এরকম ঘটনা, অর্থাৎ পুরোপুরিভাবে বা সম্পূর্ণরূপে প্রস্ফুটিত না হওয়ার জন্য পরিণত ফুলে স্বপরাগ সংযোগের ঘটনা ছাড়া আর কোনো উপায় নেই, অর্থাৎ পরাগ সংযোগ ঘটার কোনো সুবিধা নেই। তাহলে স্বপরাগ সংযোগ ঘটতেই হবে, এবং ফুলটা পুরোপুরিভাবে প্রস্ফুটিত না হওয়ার জন্য যখন স্বপরাগ সংযোগের ঘটনাটা ফুলের পুরোপুরি প্রস্ফুটিত হওয়ার আগে হয়, তখন সেটাকে বলা হয় ক্লেইস্টোগ্যামি। তাহলে ক্লেইস্টোগ্যামিতে কি হয়? ক্লেইস্টোগ্যামিতে স্বপরাগ সংযোগের ভাগ, যেহেতু ক্লেইস্টোগ্যামিতে স্বপরাগ সংযোগই হবে, কিন্তু ইনসাইড দ্য ক্লোজড ফ্লাওয়ার। স্বপরাগ সংযোগটা হবে ইনসাইড দ্য ক্লোজড ফ্লাওয়ার, অর্থাৎ ফুলটা পুরোপুরিভাবে প্রস্ফুটিত হয় না বলে এরকমের পরাগ সংযোগ আমরা দেখতে পাই। এটাকে বলা হয় ক্লেইস্টোগ্যামি। বোঝা গেছে? তো ক্লেইস্টোগ্যামি আমরা দেখতে পাই কানশিরা, দুপাটি, এই সমস্ত উদ্ভিদের মধ্যে। কানশিরা এবং দুপাটি উদ্ভিদের যে ফুল, সেই ফুলের মধ্যে আমরা ক্লেইস্টোগ্যামির ঘটনাটা দেখতে পাই। নেক্সট, গেইটোনোগ্যামি। আমরা আগেই বলেছিলাম অটোগ্যামি অ্যান্ড গেইটোনোগ্যামি। Geitonogamy হলো, it is a type of pollination in which pollen grains of one flower are transferred to the stigma of another flower belonging to either the same plant or genetically similar plant. বংশগতভাবে একই রকমের উদ্ভিদ অথবা একই প্লান্টের মধ্যে থাকা
উদ্ভিদের মধ্যে, উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগ সংযোগের ঘটনাটা ঘটে। তাহলে দেখো গেইটোনোগ্যামির ক্ষেত্রে কি হচ্ছে, এই হলো একটা ফ্লাওয়ার, এই প্ল্যান্ট, এই প্ল্যান্টে আমরা দুটো প্রস্ফুটিত ফ্লাওয়ার দেখিয়েছি। এখানে আরেকটা প্লান্ট, সেখানে আমরা প্রস্ফুটিত ফ্লাওয়ার দেখিয়েছি। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমার এই একটা ফুলের মধ্যে যে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার থাকে, তার মধ্যে রিপ্রোডাক্টিভ সেল যেগুলো, সেগুলোর অ্যাট এ টাইম দ্যাট মিনস পরাগরেণু, এবং তার মধ্যে অর্থাৎ মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের ম্যাচুরিটি একসঙ্গে না আসার জন্য দেখা যায় একই তোমার জেনেটিক্যালি একই রকম দুটো প্লান্টের দুটো ফুলের মধ্যে পরাগ সংযোগ হচ্ছে। এই ফুল থেকে মনে করো পরাগরেণু এই ফুলের মধ্যে গিয়ে পড়ছে, অথবা এই ফুল থেকে পরাগরেণু এটার মধ্যে গিয়ে পড়ছে। এইরকম যখন ঘটনাটা হয় তখন সেটাকে বলা হয় গেইটোনোগ্যামি। তাহলে আবার বলছি, গেইটোনোগ্যামির ক্ষেত্রে কি হয়, পোলেন গ্রেইনস অফ ওয়ান ফ্লাওয়ার, মনে করো এটাতে পোলেন গ্রেইনস অফ ওয়ান ফ্লাওয়ার আর ট্রান্সফার্ড টু দ্য স্টিগমা অফ অ্যানাদার ফ্লাওয়ার। মনে করো এটার পোলেন গ্রেইন এটার স্টিগমার মধ্যে গিয়ে পড়ল, বিলঙ্গিং টু আইদার দ্য সেম প্ল্যান্ট, একই প্ল্যান্টের ক্ষেত্রে হতে পারে অথবা দুটো ভিন্ন প্ল্যান্টের ক্ষেত্রে হতে পারে। এখানে আমরা দুটো ভিন্ন প্ল্যান্টের ক্ষেত্রে দেখিয়েছি। অথবা এরকমও হতে পারে এই ফ্লাওয়ার থেকে পোলেন গ্রেইন এই ফ্লাওয়ারের মধ্যে গিয়ে পড়লো, পরে যখন পরাগ সংযোগের ঘটনাটা ঘটে সেটাকেই বলা হয় গেইটোনোগ্যামি। আবার বলছি, এই একটা ফ্লাওয়ার, একই প্লান্টের মধ্যে এই দুটো ফ্লাওয়ার, ম্যাচিউর দুটো ফ্লাওয়ার, এই দুটো ফ্লাওয়ারের মধ্যে পরাগ সংযোগ হতে পারে, এটার পোলেন গ্রেইন এটার মধ্যে গিয়ে পড়তে পারে, অথবা এটার পোলেন গ্রেইন এটার স্টিগমার মধ্যে গিয়ে পড়তে পারে। এটা হলো গেইটোনোগ্যামি। আবার এই ফ্লাওয়ারের পোলেন গ্রেইন এই ফ্লাওয়ারের স্টিগমাতে গিয়ে পড়লো, সেটাও গেইটোনোগ্যামি। অথবা এই ফ্লাওয়ারের পোলেন গ্রেইন এই ফ্লাওয়ারের স্টিগমাতে গিয়ে পড়লো, সেটাও গেইটোনোগ্যামি। তাহলে গেইটোনোগ্যামির ক্ষেত্রে মোট ঘটনাটা আমরা কি দেখতে পাচ্ছি, জেনেটিক্যালি সিমিলার প্ল্যান্ট, সেটা একটা প্ল্যান্ট হতে পারে অথবা দুটো আলাদা প্ল্যান্ট হতে পারে। যাই হোক না কেন, যদি একটা প্ল্যান্ট হয় তাহলে ওই প্ল্যান্টের যে ডিফারেন্ট ফুল থাকে সেই ডিফারেন্ট ফুলের মধ্যে পরাগ সংযোগ হবে। আর যদি দুটো আলাদা গাছ হয়, দুটো আলাদা গাছের দুটো আলাদা ফুলের মধ্যেও পরাগ সংযোগ হতে পারে, সেটার নামই গেইটোনোগ্যামি। নেক্সট আসি আমরা তাহলে, সেলফ পলিনেশন হয়ে গেল। নেক্সট হলো ক্রস pollination. Cross pollination is the transfer of pollen grains from the anther of one flower to the stigma of a genetically different flower. খুব ইম্পর্টেন্ট, জেনেটিক্যালি ডিফারেন্ট ফ্লাওয়ার। তাহলে ক্রস পলিনেশনের ক্ষেত্রে কি হচ্ছে, বা ইতর পরাগ সংযোগ, যে পরাগ সংযোগের ঘটনাটা নিজে নিজে হতে পারে না, পরাগ সংযোগ ঘটানোর জন্য কোনো বাহকের সাহায্য নিতে হয়। সেটা জলবায়ু হতে পারে, আবার বিভিন্ন অ্যানিম্যালও হতে পারে। কাজে বিভিন্ন অ্যানিম্যাল অথবা জল, বায়ু ইত্যাদির দ্বারা যখন পরাগ সংযোগের ঘটনাটা ঘটে তখন সেটাকে বলা হয় ক্রস পলিনেশন বা ইতর পরাগ সংযোগ। নেক্সট, তাহলে পলিনেশনের কাজটা শেষ হলো। এবার আসি আমরা পলিনেটর। আমি আগেই বলেছি যে পরাগ সংযোগের কাজে সাহায্য করে যারা, তাদের বলা হয় এজেন্ট বা বাহক, বা বাহক। সেই বাহকটা জল, বায়ু হতে পারে অথবা অন্য কোনো অ্যানিম্যাল হতে পারে। তাহলে এ পলিনেটর ইজ অ্যান abiotic material, that means water
air, etc., or an animal that moves pollen grain from the male anther of a flower to the female stigma of a flower is called pollinator. Next, pollinator type. পোলিনেটরকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে পোলিনেটরটা কে তার উপর ভিত্তি করে। সাধারণত আমরা সবাই ছোটবেলা থেকেই জানি মৌমাছি পরাগ সংযোগে সাহায্য করে, এক গাছের ফুল থেকে অন্য গাছের ফুলে গিয়ে উড়ে বসে পরাগ সংযোগের কাজটা সংগঠিত করে। শুধুমাত্র যে মৌমাছি তা নয়, মৌমাছি ছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রাণী আছে যারা এই কাজে সাহায্য করে। এখন আমরা সেগুলোই দেখব। তাহলে টাইপস অফ পলিনেটরসের মধ্যে 1 নম্বরে আমরা দিয়েছি বিভিন্ন ধরনের ইনসেক্ট। বিজ শেয়ার দ্য জব অফ পলিনেটিং, যেটা আমরা কমনলি জানি। এছাড়া আরও বিভিন্ন ধরনের অ্যানিমেলের মধ্যে আছে বার্ডস। হামিং বার্ডস আমরা সবাই নাম জানি। এই হামিং বার্ডস একটা ইম্পর্টেন্ট পলিনেটর, অ্যানিমেল পলিনেটর, যারা পলিনেশনের কাজটা করে। নেক্সট, অ্যানাদার অ্যানিমেলসের মধ্যে কারা কারা পড়ে? অ্যানাদার অ্যানিমেলসের মধ্যে আমরা মানুষ পড়ি, সবচেয়ে উন্নত প্রাণী মানুষ। মানুষ ছাড়া কারা পড়ে? মানুষ ছাড়া শামুক। শামুক কিন্তু পলিনেটর হিসাবে কাজ করে। তারপরে বাদুড় পলিনেটর হিসাবে কাজ করে। বাদুড়, মানুষ, কীটপতঙ্গ, পাখি, এরা বিভিন্ন ধরনের পলিনেটর। এছাড়া উইন্ড এবং ওয়াটার পলিনেটর হিসাবে কাজ করে। দেখো এখানে কিছু ছবি দেওয়া হয়েছে। মৌমাছি পলিনেটর হিসেবে কাজ করছে, বাটারফ্লাই পলিনেটর হিসেবে কাজ করছে, ওয়াস্প বা বুলতা বলা যাকে বলি পলিনেটর হিসেবে কাজ করছে, মথ পলিনেটর হিসেবে কাজ করছে, বিটলস বিভিন্ন ধরনের ছোট ছোট পোকা, কচ্ছপ কাঠটার মতো দেখতে বা কচ্ছপের মতো দেখতে ছোট পোকা, লেডি বার্ড বিটল আমরা নাম জানি। এই বিটল, তাহলে বিটল নিচে হলো ফ্লাইস বা মাছি। তাহলে দেখো মাছি, বিটল, মথ, ওয়াস্প, বাটারফ্লাইস, বিজ, অল আর ইনসেক্ট। কাজে এই ইনসেক্টের দ্বারা যখন পলিনেশনের কাজটা হয় তখন সেটাকে বলা হয় এন্টোমোফিলি। এন্টোমোলজি হলো কীটপতঙ্গ বিদ্যা, আর এর থেকে এসেছে এন্টোমোফিলি। এরপরে দেখো বার্ডস, ব্যাটস এবং মানুষ। এখানে আর দেখালাম না, এই হলো মানুষ। মানুষের হাত দেখানো হয়েছে। আমরা নিজেরা পলিনেশনের কাজ করি। কাকরোল গাছের ক্ষেত্রে আমরা এই পলিনেশনের কাজটা অনেকেই করে থাকি। এছাড়া উইন্ড, ওয়াটার, এরা হলো বিভিন্ন ধরনের পলিনেটরস। তাহলে টাইপসের মধ্যে একটু দেখে নাও, এই যে কথাগুলো বললাম সেটাকে আমরা ছকের মাধ্যমে দেখালাম। টাইপস অর এজেন্টস অফ পলিনেটরস তাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অ্যাবায়োটিক, একটা হলো বায়োটিক। অ্যাবায়োটিকের মধ্যে আছে উইন্ড, তাকে বলা হয় এনিমোফিলি। এনিমোফিলি পাম গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই এরকমের পলিনেটর পলিনেশনের কাজ করে। তারপরে হাইড্রোফিলি যখন ওয়াটার পলিনেটর হিসাবে কাজ করে। ভ্যালিসনেরিয়া, হাইড্রেলা, জলজ যে উদ্ভিদগুলো আছে জলের মধ্যে থাকে, সেই উদ্ভিদগুলির ক্ষেত্রে যখন পলিনেশন হয় তখন সেই রকমের পলিনেশনের কাজটা যারা করে তাদের বলা হয় হাইড্রোফিলি। হাইড্রোফিলি অর্থাৎ জলের মধ্যে পরাগ সংযোগ, জলের দ্বারা পরাগ সংযোগ।
নেক্সট বায়োটিকের মধ্যে পড়ে এন্টোমোফিলি, আমি একটু আগে উল্লেখ করলাম, বাই ইনসেক্ট, কীটপতঙ্গের দ্বারা যখন পলিনেশনের কাজটা হয়। অর্নিথোফিলি, যখন বার্ডসের দ্বারা পলিনেশনের কাজ হয়। কাইরেপ্টোফিলি, কাইরোপটেরোফিলি, কাইরোপটেরা থেকে এসছে, অর্থাৎ ব্যাটস দ্বারা যখন পলিনেশনের কাজ হয়। মেলাকোফিলি, যখন স্নেল, স্লাগস এদের দ্বারা পরাগ সংযোগ হয়। শামুক গ্রুপ যারা আছে, মলাস্কান অ্যানিমেল, স্নেল, স্লাগ এদের দ্বারা যখন পরাগ সংযোগ হয় তখন তাকে বলা হয় মেলাকোফিলি। মিরমিকোফিলি, মিরাকোফিলি, মিরমিকোফিলি, যখন অ্যান্টসের দ্বারা পরাগ সংযোগের কাজটা হয়। অ্যান্টস, পিঁপড়ের দ্বারা যখন, এরকম অনেক ভাগ আছে, বেসিক ভাগ হলো এইগুলো। এবার প্রশ্ন হচ্ছে, এই বিভিন্ন এজেন্ট অথবা টাইপস অফ পলিনেটরস যে আমরা বললাম, এই যে এইভাবে পলিনেশন যখন হয় তখন প্রত্যেকটা ফ্লাওয়ারের ক্ষেত্রেই, প্রত্যেকটা টাইপের ফ্লাওয়ারের ক্ষেত্রে পলিনেশন হওয়ার জন্য স্পেসিফিক কতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে। যেমন উইন্ড দ্বারা যখন পলিনেশন হয় তখন সেই সমস্ত উইন্ড দ্বারা পলিনেশন হতে গেলে প্ল্যান্টের যে ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো থাকতে হবে বা ফ্লাওয়ারের যে ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো থাকতে হবে, তার ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার হলো উইন্ড দ্বারা পলিনেশন হলে ফ্লাওয়ারটা অবশ্যই খুব ছোট হতে হবে। এই ফ্লাওয়ারটার পোলেন গ্রেইনসগুলো খুব ছোট হতে হবে, যাতে অতি সহজে বাতাসে ভেসে থাকতে পারে এবং এক জায়গা থেকে অন্য জায়গাতে উড়ে যেতে পারে। ঠিক একইভাবে হাইড্রোফিলি হতে গেলেও ছোট হতে হবে, জলের মধ্যে ভেসে থাকতে হবে এবং যাতে বাতাস জলের সঙ্গে ভেসে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারে, যাওয়ার সময় যাতে জল লেগে পোলেন গ্রেনগুলো নষ্ট না হয়, তার জন্য পোলেন গ্রেনের বাইরের দিকে মোম জাতীয় পদার্থের প্রলেপ থাকবে। এন্টোমোফিলি যদি হতে হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ফ্লাওয়ারটা অবশ্যই খুব সুন্দর হতে হবে, যাতে কীটপতঙ্গকে এসে অতি সহজেই তার নিজের দিকে আকৃষ্ট করতে পারে। এছাড়া কি হবে, তাতে গন্ধ থাকবে, হয় সুন্দর গন্ধ থাকবে, নতুবা তাতে সেগুলো দেখতে খুব সুন্দর হবে, ফলে কীটপতঙ্গ তার দিকে যাবে। অর্নিথোফিলি যদি হয় তাহলে সেই ক্ষেত্রেও ফুলটা বিভিন্ন কালারের হতে হবে, যে কালার বার্ডসকে আকৃষ্ট করবে। একই সঙ্গে ফ্লাওয়ারের মধ্যে নেকটারের পরিমাণ প্রচুর থাকতে হবে, মধু যাতে নেকটার বেশি থাকে বা মধু বেশি থাকে সেই রকম প্ল্যান্ট, যেমন শিমুল, পলাশ, এখন শিমুল, পলাশ এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে এই বার্ডসের দ্বারা পরাগ সংযোগের ঘটনা ঘটে। তারপরে কাইরোপটেরোফিলি বা ব্যাটস দ্বারা যখন পরাগ সংযোগ হয়, যেমন কদম গাছ তোমরা দেখেছ, কদম গাছের ক্ষেত্রে ব্যাটস দ্বারা পরাগ সংযোগ হয়। তো ব্যাটস রাত্রে বা নকচুর্নাল অ্যানিমেল, রাত্রেবেলা বেরোয়, সেই ক্ষেত্রে কালার দ্বারা ব্যাটসকে আকৃষ্ট করা যাবে না। তাহলে কার দ্বারা আকৃষ্ট করতে হবে, স্মেল দ্বারা আকৃষ্ট করতে হবে। তাহলে সুন্দর স্মেল, সেই স্মেলের টানে ব্যাটস আসবে এবং পরাগ সংযোগের কাজ করবে। তারপরে স্নেল বা মেলাকোফিলি, শামুকের দ্বারা যখন পরাগ সংযোগের কাজটা হয়, যেমন কচু, মান কচু বা জেনারেল কচু যেটা আমরা, এই মান কচু, কচু, মান কচু বা কোলোকেশিয়া এদের ক্ষেত্রে পরাগ সংযোগের কাজ শামুকের দ্বারা হয়। আর অ্যান্টসের দ্বারা বা মিরমিকোফিলি বা অ্যান্টসের দ্বারা পরাগ সংযোগ রুবিয়েসি ফ্যামিলির অন্তর্গত যে সমস্ত উদ্ভিদ, সেই সমস্ত উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই। নেক্সট আসে আমরা ইম্পর্টেন্স অফ পলিনেটর্স। আমাদের সিলেবাসে যা আছে সেইভাবে আমি বলছি এবং এটা নোট ফর্মে আমি আলোচনা করার উদ্দেশ্য হলো যাতে এট এ টাইম তোমরা নোটটাও পেয়ে যাও। তার জন্য আমি এইভাবে আলোচনা করলাম, নতুবা অন্যভাবে আলোচনা করতাম। ইম্পর্টেন্স অফ পলিনেটর্স। পলিনেটর্সের ইম্পর্টেন্সটা কি?
পলিনেটার্স যদি না থাকতো তাহলে যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে স্বপরাগ সংযোগের ঘটনা ঘটতো না, তাদের ক্ষেত্রে পরাগ সংযোগ সম্ভব হতো না। আর যদি পরাগ সংযোগ সম্ভব না হয় তাহলে কি হবে? পরাগ সংযোগের মাধ্যমে কি হয়? ফুলের মেল এবং ফিমেল গ্যামেটের মধ্যে মিলন বা পরাগ সংযোগের ফলে তার থেকে কি হয়? ফল বীজ, ফল থেকে বীজ। তাহলে ফল বীজ এগুলো আমরা পেতাম না। তাহলে ফল এবং বীজ পাওয়ার জন্য পলিনেশন একান্ত দরকার। Pollinating animals travel from plant to plant carrying pollen on their bodies in a vital interaction that allows the transfer of genetic material critical to the reproductive system of most flowering plants. So, জেনেটিক্যাল ম্যাটেরিয়াল যেগুলো, সেই জেনেটিক্যাল ম্যাটেরিয়াল পলিনেটিং অ্যানিমেলস যখন একটা প্ল্যান্ট থেকে অন্য একটা প্ল্যান্টের ফ্লাওয়ার থেকে অন্য একটা প্ল্যান্টের ফ্লাওয়ারের মধ্যে যখন গিয়ে বসে অথবা সেখান থেকে যখন পলিনেশনের কাজটা করে, তখন জেনেটিক ম্যাটেরিয়ালের ট্রান্সফার হয়, যেটা প্ল্যান্টের জন্য একান্ত দরকার। তো জেনেটিক প্ল্যান্টরা কি করে? ব্রিংস আস কাউন্টলেস ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড নাটস। ফ্রুটস, ভেজিটেবলস এবং নাটস পাওয়ার জন্য পলিনেশন একান্ত দরকার। হাফ অফ দ্য ওয়ার্ল্ডস অয়েল, ফাইবার্স অ্যান্ড র ম্যাটেরিয়ালস আমরা পাচ্ছি এই পলিনেশনের কাজটা হওয়ার জন্য। সয়েল ইরোশন প্রিভেন্ট করতে সাহায্য করে পলিনেশন। বিভিন্ন ধরনের প্ল্যান্ট এই সয়েল ইরোশন প্রিভেন্ট করতে সাহায্য করে। এবার প্ল্যান্টের অস্তিত্ব থাকতো না যদি পলিনেশনের কাজটা না হতো। ইনক্রিজ কার্বন সিকুয়েস্ট্রেশন মানে কার্বন ইনক্রিজ কার্বন সিকুয়েস্ট্রেশন। প্ল্যান্ট কি করে? কার্বনকে কার্বন ডাইঅক্সাইড হিসেবে তার দেহের মধ্যে আটকে রাখে। ফলে কি হয়? এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে রিলেটেড হলো কার্বন, এই কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইডটা প্ল্যান্ট তার বডিতে কালেক্ট করে রাখে। কাজেই পলিনেশনের কাজটা যদি না হতো তাহলে প্ল্যান্টের সংখ্যা কমে যেত বা প্ল্যান্ট থাকতো না। প্ল্যান্ট না থাকলে কি হতো? কার্বন ডাইঅক্সাইড এসে পরিবেশের মধ্যে বেড়ে গিয়ে গ্লোবাল ওয়ার্মিং হয়ে আস্তে আস্তে পরিবেশ নষ্ট হয়ে যেত। যাই হোক, তাহলে মোটামুটি এই হলো পলিনেটরসের ইম্পর্টেন্স। পলিনেটরস ছাড়া পলিনেশন সম্ভব নয়। আর পলিনেশন যদি না হয় তাহলে আমরা বিভিন্ন ধরনের প্ল্যান্ট স্পিসিসকে বাঁচিয়ে রাখতে পারতাম না। তাহলে ইকোলজিক্যাল ব্যালেন্স যেটা, সেটা নষ্ট হয়ে যেত। আলটিমেটলি আমরা আর বেঁচে থাকতে পারতাম না। তাহলে এই হলো আমাদের আজকের পলিনেশন এবং পলিনেটার্সের উপর আলোচনা। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গাতে কোনো প্রবলেম থাকে, তাহলে আমার ফোন নাম্বার তো তোমাদের সবার কাছে আছে, ফোনে যোগাযোগ এবং কনফিউজড জায়গাটা ক্লিয়ার করে নিতে পারো। তাহলে নোটও হয়ে গেল আর বোঝাও হয়ে গেল। কাজে ভালো করে এটাকে প্রস্তুত করে নেবে পরীক্ষার জন্য। সবাইকে ধন্যবাদ আমার এই ক্লাস মনোযোগ দিয়ে শোনার জন্য।